নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সময়টা বোধহয় ভালো যাচ্ছে না দু একটা দিন। সোমবার দিন হচ্ছে হাইকোর্টে একটি মামলাতে হচ্ছে যে হাইকোর্টের চড় খেয়েছেন, তার আইনজীবীকে বিচারপতি নানান ধরনের কথাবার্তা বলেছেন। আর মঙ্গলবার দিন আরেকটি মামলাতে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার চেয়ার থাকবে কিনা বা সেই চেয়ার টলমলো হয়ে গেছে কিনা সেটাও হচ্ছে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তো এখন যেটা হচ্ছে যে আগামী মানে আজ বুধবারও হচ্ছে সেই মামলার শুনানি রয়েছে। বিরোধী দলনেতা ঠিক করা নিয়ে যেটা মামলাটা হয়েছিল, যেটা শোভনদেব চট্টোপাধ্যায় করেছিলেন যে স্পিকারের সেই নির্দেশের বিরুদ্ধে। তো সেইটাতে পরে বোঝা যাবে যে তার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এদিকে আবার তার শিবিরেও যে বিধায়কদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। সম্ভবত এই 17 তারিখ থেকে যে অধিবেশন শুরু হবে, আর যে বাজেট অধিবেশনের যে এক্সটেনশন পার্টটা, সেখানে কিন্তু অনেক বিধায়কই হচ্ছে তারা জোটবদ্ধ হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে কার্যকলাপ সে নিয়ে তারা ক্ষুব্ধ এবং সেটা বিধানসভার অন্দরেই তারা সেই বিক্ষোভটা দেখাতে চান, এরকমও শোনা যাচ্ছে। তো জানি না শেষ পর্যন্ত কি হবে। তো আমি এই আজকের এই ভিডিওর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আপনাদের, যে কেন এই জিনিসগুলো হলো। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু আনন্দিত হব। আর দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। আসছি যে সোমবার দিন একটি মামলা ছিল তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে, যে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। তো সেই মামলাতে যখন সওয়াল হয় তখন হচ্ছে জাস্টিস কৃষ্ণ রাওয়ের বেঞ্চে, তখন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি কিছু বলার চেষ্টা করেছিলেন যে আলিপুর আদালতের একটি অর্ডার নিয়ে, যে সেখানে নাকি সেই যে আলিপুর কোর্ট তাদের হচ্ছে সমস্ত তৃণমূলের দলের নাম, প্রতীক, অ্যাকাউন্ট অপারেশনের সব ক্ষমতা দিয়ে দিয়েছে। তাতে কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন যে ওটা এক্সপার্টি অর্ডার, কাউকে ডাকা হয়নি, একতরফাভাবে এরকম একটা অর্ডার হয়েছে, এইভাবে হতে পারে না। কোনো দল কে যে কার আন্ডারে থাকবে বা কারা পরিচালনা করবে সেটা নির্বাচন কমিশন ঠিক করে। একই কথা ছিল যে বিচারপতি কৃষ্ণ রায়ের মুখে, তিনিও বলেছিলেন যে অর্ডার আলিপুরের আপনারা দেখাচ্ছেন সে অর্ডার কি হচ্ছে কাউকে অন্য পার্টিকে ডাকা হয়েছিল, সে তো ডাকা হয়নি। তো যাই হোক, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন, কিন্তু বিচারপতি বলেছে আপনাদের কথা কোনো আমি শুনবো না। তো তাতে একটা চর খেয়েছিলেন। তো মঙ্গলবার দিন যেটা হয়েছে সেটা হচ্ছে আসল, সেটা হলো যে আপনারা জানেন যে স্পিকার, আমাদের রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে বিরোধী দলনেতা করেছিলেন বা তিনি যে স্বীকৃতি দিয়েছিলেন, সেই নিয়ে তৃণমূলের তরফে যাকে বিরোধী দলনেতা করে স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছিল শুরুতে বা প্রথমে ঋতব্রতদের আগে, সেই শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একটি মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। সেটা জাস্টিস কৃষ্ণ রাওয়ের আদালতে মামলাটি ছিল। তো তখন জুন মাসের মাঝামাঝি সময় তখন হচ্ছে কৃষ্ণ রাও অনেক কিছু প্রশ্ন তুলেছিলেন যে স্পিকার এইভাবে হচ্ছে দল কি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অথরাইজ করেছিল, মানে তৃণমূল পার্টির পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম গিয়েছিল, কিসের ভিত্তিতে রথীন্দ্রনাথ বসু বা স্পিকার তাকে বিরোধী দলনেতা করেন। এছাড়া হচ্ছে একজন বহিষ্কৃত সদস্য, কারণ ঋতব্রতকে বিরোধী দলনেতা হওয়ার অনেক আগেই হচ্ছে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করে, মানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটপন্থী তৃণমূল বহিষ্কার করে, একজন বহিষ্কৃত সদস্যকে হচ্ছে কিভাবে বিরোধী দলনেতা করা হলো, এইসব প্রশ্ন তুলেছিল। কিন্তু দেখা গেল যে আলটিমেটলি অর্ডার দেওয়ার সময় স্পিকারের সিদ্ধান্তকেই হচ্ছে বহাল রাখলেন জাস্টিস কৃষ্ণ রাও, এবং তিনি বলেছিলেন যে এর মধ্যে আইনগত কোনো ত্রুটি তিনি খুঁজে পাননি। তো সেই সিদ্ধান্তই বহাল রইল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যথারীতি বিরোধী দলনেতা রইলেন। কিন্তু সেই সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে শোভনদেব চট্টোপাধ্যায় মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, শম্পা সরকার এবং অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চে। তার শুনানি ছিল মঙ্গলবার দিন। সেখানে হচ্ছে কি বলে বিচারপতিরা কিন্তু প্রশ্ন তুলেছেন যে কে আসল তৃণমূল, কে আসল রাজনৈতিক দল তা ঠিক করবে কমিশন।
তো তার আগে হচ্ছে সেটা নির্ধারণ করার আগে যত সেটা কমিশনে চলে গেছে, দুপক্ষ গেছে, সেটা নির্ধারণের আগেই হচ্ছে যে কেন এত তাড়াহুড়ো করে হচ্ছে বিরোধী দলনেতা ঠিক করে দেওয়া হলো, এটা কিভাবে সম্ভব হলো, কে বিরোধী দলনেতা হবে তার ঠিক করবে নিশ্চিতভাবে স্পিকার, কিন্তু হচ্ছে এত তাড়াহুড়ো কেন, তো এই প্রশ্ন তুলেছেন। এবং যখন কোনো দলত্যাগ বিরোধী আইন ঝুলে নেই, কারণ এটা তো যে সংখ্যার ব্যাপার না যে 80 জন জিতেছে তার মধ্যে এত সংখ্যা, ঋতব্রতদের সংখ্যা আছে তারা 2/3 বেশি আছে, তখন হচ্ছে সংবিধানের 10 শিডিউল প্রযোজ্য হতে পারে না, এইসব প্রশ্ন উঠেছে যে সবাই জবাবের সময়। কিন্তু মূলত যেটা হচ্ছে যে এই এত তাড়াহুড়ো কেন, মানে স্পিকারের উদ্দেশ্যে বলেছেন যে, এবং যে মানে যেটা নির্ধারণ হয়নি কি আসল তৃণমূল, তার আগে হচ্ছে এইভাবে তড়িঘড়ি করে কেন বিরোধী দলের নেতা ঠিক করে দেওয়া হলো, এটাই মূল বিষয়। এবং আগের যখন শুনানি হয়েছিল তখন যে জাস্টিস কৃষ্ণারাও এই প্রশ্নটা তুলেছেন যে বহিষ্কৃত সদস্য, কারণ হচ্ছে বিধানসভার আইন অনুযায়ী কোনো বহিষ্কৃত সদস্য বিরোধী দলের নেতা হতে পারবে না বা তাকে কোনো পদ দেওয়া যায় না, তো যে বহিষ্কৃত সদস্যকে কেন স্পিকার করা হয়েছিল সেই প্রশ্ন বিচারপতি করেছিলেন। তা সত্ত্বেও কিন্তু ওই রায় বেরোনোর পর অনেকে সমালোচনা করেছিলেন যে এটা কিভাবে সম্ভব, ঋতব্রতদের কোনো দল অথরাইজ করেনি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে অথরাইজ করেনি, সেটা করা হয়েছিল সৌমেন্দ্র চট্টোপাধ্যায়কে। তারপরেও ঋতব্রতকে হচ্ছে তারা একটা চিঠি দিয়েছিলেন এমএলএদের সই সম্বলিত, সেই চিঠির ভিত্তিতে করে দেওয়া হয়েছে। দল রিকগনাইজ করেনি বা দল অথরাইজ করেনি, বহিষ্কৃত সদস্য তাকে কেন করা হয়েছিল, এই নিয়ে প্রশ্ন তুলেও কিন্তু আলটিমেটলি হচ্ছে ঋতব্রতকেই হচ্ছে স্পিকারের সিদ্ধান্তকেই তারা বহাল রেখেছিল, মানে কোর্ট। তো এখন এই ডিভিশন বেঞ্চে এটা হওয়ার পরে এখন এই মঙ্গলবার দিন শুনানির সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জয়দীপ কর তিনি সিঙ্গেল বেঞ্চের যে সিদ্ধান্ত, যেটা জুনের মাঝামাঝি দিয়েছিলেন জাস্টিস কৃষ্ণা রাও, সেটাকে বহাল রেখে অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানান, কিন্তু সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। তো এখন যেটা হচ্ছে যে যেদিকে জল গড়াচ্ছে, অনেকেই মনে করছেন যে এই ঋতব্রত চেয়ার কিন্তু টলে যেতে পারে যদি হাইকোর্ট হচ্ছে এই নিয়োগটাকে যদি আইনানুগ মনে না করেন, এবং যে স্টে হয়ে যেতে পারে যে যতক্ষণ নির্বাচন কমিশন, মানে এই বিরোধী দল নেতার পদ তিনি আর অলঙ্করণ করতে পারবেন না যতক্ষণ না নির্বাচন কমিশন হচ্ছে কে আসল তৃণমূল, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আসল তৃণমূল, সেটা নির্ধারণ করবে, ততদিন পর্যন্ত স্টে হয়ে যেতে পারে অথবা খারিজও করে দিতে পারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে, সেই রাস্তা রয়েছে। এবং যখন স্পিকারের এই সিদ্ধান্তকে নিয়ে ডিভিশন বেঞ্চ সমালোচনা করেছে তাদের পর্যবেক্ষণে, সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে এটা হতে পারে, জানি না কোর্ট কি অর্ডার দেবে। কিন্তু এইটার পরে কিন্তু একটু চাপ হয়ে গেল চেয়ার নিয়ে, কিন্তু ঋতব্রতের একটু চাপ হয়ে গেল, কারণ নির্বাচন কমিশনে ঋতব্রতরা গিয়েছিলেন তাদেরকে তারা আসল তৃণমূল বলে দাবি করে, এখন সেই নির্বাচন কমিশনে তারা কোনো নথি জমা দিতে পারছেন না, হচ্ছে তারা দীর্ঘ সময় চেয়েছে এবং দীর্ঘ সময় হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের জাস্টিস বলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 6 তারিখে যে নথি জমা দিয়ে দেওয়ার কথা, সেই 6 তারিখেরটা 10 তারিখে পেছানো হয়েছে, 10 তারিখের পরে 14 তারিখ পেরিয়ে গেছে, তারা এখন 25 তারিখ পর্যন্ত টাইম চেয়েছে ঋতব্রতরা। আসলে বোধহয় নথিপতি তৈরি করতে পারছেন না, চলে তো গিয়েছিলেন নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে, কিন্তু এখন তো নথি জমা দিতে হবে, নথি জমা দিতে পারছেন না। এখন একটু পড়েছে ভাবার দিকে তৃণমূলও হচ্ছে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে যে আপনাদের বিষয়টা নিষ্পত্তি করে দিন, 6 তারিখ আপনাদের ডেডলাইন ছিল, 6 তারিখের মধ্যে যা নথিপত্র জমা পড়েছে তার ভিত্তিতেই, তা নাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার হচ্ছে হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। যাই না শেষ পর্যন্ত জ্ঞানেশ কুমাররা কি করবেন, এত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিয়েও দিতে পারেন, তাতে অবভিয়াস হচ্ছে তৃণমূল হয়তো সুপ্রিম কোর্টে যেতে পারে। তবে এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যে ঋতব্রত বলছেন যে 58 দিয়ে তো শুরু করেছিলাম, এখন 64 65, আবার একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে চাইলে নাকি 75 জন বিধায়কও তিনি নিয়ে নিতে পারেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিধায়ক শিবিরেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। আমি মঙ্গলবার দিনই
খবর পেলাম যে বীরভূমের এক বিধায়কের নেতৃত্বে বেশ কিছু বিধায়ক কিন্তু একজোট হচ্ছে। তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কর্মকাণ্ড, তার যে কথাবার্তা, যে পদক্ষেপগুলো করছেন, তারা মনে করছেন যে এতে বিজেপির হাত শক্ত করা হচ্ছে। কিন্তু আমরা মানে তাদের বক্তব্য যে আমরা বিজেপি বিরোধী ভোট নিয়ে জিতে এসেছি, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেসব পদক্ষেপগুলো করছেন তাতে কিন্তু তিনি বিজেপিরই হচ্ছে প্রায় মুখপাত্রের মতো কথাবার্তা বলছেন। তো এটা তারা মেনে নিতে পারছেন না। এবং যেটা আমি শুনলাম যে এই 17 তারিখ থেকে বাজেট অধিবেশন হবে, মানে দপ্তরবাড়ি বাজেটগুলো হবে। বাজেট পেশ হয়ে গেছে, দপ্তরের বাজেটগুলো হবে 17 তারিখ থেকে সেই অধিবেশন। সেখানে বিধানসভার ভিতরেই হচ্ছে ঋতব্রতকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ তারা দেখাতে পারেন, এরকম একটা চিন্তা ভাবনা তারা শুরু করেছেন। আমি জানি না শেষ পর্যন্ত সেটা হবে কিনা বা তারা করবেন কিনা। তাহলে কিন্তু যে কথাটা শোনা যাচ্ছিল 25-26 জন বিধায়ক হচ্ছে আস্তে 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 ঋতব্রত বিরুদ্ধে যাচ্ছেন। ঋতব্রত সংখ্যা বলছেন অনেক, যে 65 জন, 70 জন, 75 জনও হয়ে যেতে পারে। আমি যদি 60 জন বা 65 জনই ধরছি, যে 65 জনের মধ্যে যদি একটা পোর্শন যদি এরকম বিক্ষুব্ধ হয়ে যায়, তার আঁচ কিন্তু অন্যদের মধ্যেও লাগতে পারে। এ কিন্তু বড্ড ছোঁয়াচে। জানি না শেষ পর্যন্ত কি হবে, ঋতব্রত এই বিধায়কদের ক্ষোভ বিক্ষোভ সামাল টামাল দিতে পারবেন কিনা। যদি সত্যি সত্যি হয় বিধানসভার মধ্যেই যদি ঋতব্রতকে বিক্ষোভ টিক্ষোভ দেখায়, তাদের ক্ষোভের কথা জানায়, সেটা কিভাবে তিনি ম্যানেজ করবেন জানি না। তবে হাইকোর্টে দুদিনে সোম মঙ্গলবারে যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ওনার সময়টা বোধহয় ভালো যাচ্ছে না, শেষ পর্যন্ত চেয়ারও চলে যেতে পারে। সেটা অবশ্য কোর্টের সিদ্ধান্তের উপর, কোর্টের রায়ের উপরে ডিপেন্ড করবে। দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।